কাল থেকে ক্লাস পরীক্ষা বর্জনের পাশাপাশি ঢাকার প্রতিটি মোড়ে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে কোটা বাতিল দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই সাথে অভিভাবক ও শিক্ষকদের আন্দোলনে সংহতি জানানোর আহ্বান জানান তারা। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি শিক্ষার্থীদের। শনিবার এ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির কারণে বিভিন্ন এলাকায় যানজটে ভোগান্তি দেখা দেয়। কোটা বাতিলের দাবিতে আন্দোলনের পঞ্চম দিনেও রাজপথে সক্রিয় শিক্ষার্থীরা। শনিবার বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলাশী, ইডেন কলেজ, নীলক্ষেত হয়ে শাহবাগে সড়ক অবরোধ করে তারা। আমাদের দাবি হচ্ছে 18 যে পরিপত্র ছিল সেটা পুনর্বহাল চাই আমরা। এটাই আমাদের একমাত্র দাবি। আমরা যতদিন পর্যন্ত না আমাদের দাবি পরিপূর্ণভাবে মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা এই মিছিল সংগ্রাম করতেই থাকব। আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগ দেয় 7 কলেজ সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে শাহবাগ এলাকা। শিক্ষার্থীদের দাবি পুনর্বহাল করতে হবে 18 সালের পরিপত্র। বিক্ষোভের রোববার থেকে ঢাকার সব গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আমি আমার সমস্ত শিক্ষার্থী ভাই বোনদের সঙ্গে এগ্রতা জানিয়ে আমি কাপড়ের প্রতীকে কাপড় পরে নেমেছি। আমরা বুয়েটে গিয়েছি, আমরা ইডেন কলেজে গিয়েছি, আমরা সেখান থেকেও সাড়া পেয়েছি। আমরা বন্ধুগণ শুধু শাহবাগে বসে থাকবো না, আমরা যে কর্মসূচিটি ঘোষণা করছি যে আগামীকাল বিকাল 3টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। একই দাবিতে দিনভর বিক্ষোভ করেছে ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তীব্র যানজটে ভোগান্তিতে পড়ে নগরবাসী। এদিকে সকালে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুই পাশে অন্তত 10 কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা যায়। এছাড়া রাজশাহী ও রংপুর, নাটোর সহ সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ ও অবরোধ করে শিক্ষার্থীরা। দাবি না মানা হলে রাজপথ ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনের সমর্থন জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, আইনের দোহাই দিয়ে আন্দোলন দমন করা যাবে না। অন্যদিকে বিএনপি নিজেরা ব্যর্থ হয়ে ছাত্রদের কোটা বিরোধী আন্দোলনে ভর করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আবারও পথে নেমেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে চলছে আন্দোলন। টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ, মিছিল, পদযাত্রা, সড়ক অবরোধ ও সমাবেশ। শিক্ষার্থীদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে বিএনপি। শনিবার দুপুরে চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান। সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। আইন ও বিচার বিভাগের দোহাই দিয়ে ছাত্র সমাজের যৌক্তিক দাবি সমূহকে দমানোর সকল প্রচেষ্টাই ব্যর্থ হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আশা করি সরকার সময় থাকতে ছাত্র সমাজের যৌক্তিক ও ন্যায্য দাবিসমূহ মেনে নেবে। এদিকে দুপুরে রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোটা সংস্কার আন্দোলনে বিএনপির সমর্থনের সমালোচনা করেন। বলেন, তারা এখন ছাত্রদের আন্দোলনে ইন্ধন দিচ্ছে। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে নীতিগত সিদ্ধান্ত। এটা তো কোর্টের ভার্ডিক্টের ব্যাপার। আমরা তো কোথাও এই কোটা রাখিনি। খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে বিএনপি জাতিসংঘের হস্তক্ষেপ চায় এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এ নিয়ে জাতিসংঘে নালিশ করে লাভ হবে না। তার বিশেষ আমন্ত্রণে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন পর্যন্ত দেশের যত দুর্নীতিবাজ জনগণ দেখেছে তাদের ভবিষ্যতে কোনো বিচার বা শাস্তি হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দুপুরে গাজীপুরের তেলিপাড়ায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় জি এম কাদের বলেন,
বর্তমান সরকার দুর্নীতিবাজদের আশ্রয় দিচ্ছে, তা না হলে কেউ জনগণের টাকায় দুর্নীতি অর্থ পাচার করতে পারে না। মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য যে কোটা বরাদ্দ রয়েছে সেটি সংবিধান বিরোধী বলে উল্লেখ করেন তিনি। বলেন, কোটা পদ্ধতি সমাজে বৈষম্য তৈরি করেছে। বর্তমান সরকারের দুর্নীতির কারণে বিদেশি বিনিয়োগ কমে গেছে বলে অভিযোগ করেন জাপা চেয়ারম্যান। এর আগে আমরা দেখছি ক্যাসিনো মামলা কি হয়েছে, কত ধুমধাম এর ধরে তার কি হয়েছে বলেন? ক্যাসিনোতে কোনো লোককে শাস্তি পেয়েছে? ছাড়া পাইছে কেউ? এগুলো নাটক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজকীয় ডুপ্লেক্স ভিলায় প্রায় যেতেন সাবেক আইজিপি বেনজির। দামি পশু পাখিও পুষতেন সেখানে। মূল দরজায় ফিঙ্গারপ্রিন্ট লকের কারণে সেখানে ঢুকতে পারেননি দুদক এবং প্রশাসনের কর্মকর্তারা। শেষে তালা ঝুলিয়ে সিলগালা করা হয় বাড়িটি। নারায়ণগঞ্জে বেনজিরের আর কোনো সম্পদ আছে কিনা তাও খুঁজছে প্রশাসন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজকীয় এই ডুপ্লেক্স বাড়ির মালিক সাবেক আইজিপি বেনজির। 24 কাঠার ওপর বাড়িটিতে প্রায়ই আসতেন তিনি, রাতেও থাকতেন। দামি ম্যাকাও পাখি আর কুকুর পুষতেন এখানে। 8 বছর আগে 1,83,00,000 টাকায় এই জায়গা কেনেন বেনজির। বছর 4 আগে বাড়িটির নির্মাণ শুরু করেন। এটি ঘিরে স্থানীয়দের মাঝেও ছিল নানা প্রশ্ন। এখানে ডেজি সাহেব আসতো, আইজি সাহেব আসতো, ওনার স্ত্রী সন্তানরাও আসতো, তারপরে আর প্রশাসনের লোকজন আসতো, ওরাও আসতে পারতো। আমরা ডরে মরে বাড়ির আশেপাশে রাখতাম না, চাপতাম না। কুত্তারা এই যে সময়তে বাজারে বাগবের বাজার যাইতো, বাজার টাজার করতো। 2-3 মাস পরে বউ স্ত্রী নিয়ে আসতো বিকেল টাইমে, আইসা আধা ঘন্টা 1 ঘন্টা সময় কাটাইতো, আইসা তারপর আবার চলে যেত। কি কারণে আসে রাত্রে 8টা-9টা বাজে, আবার রাতের 12টা-1টা বাজে জায়গা, 2টা বাজে জায়গা, আবার অনেক সময় দেখা গেছে মহিলা লইয়া নামতো। শনিবার দুপুরে বাড়িটিতে অভিযান চালায় জেলা প্রশাসন ও দুদক, কিন্তু প্রধান দরজায় ফিঙ্গারপ্রিন্ট লক থাকায় ভেতরে ঢুকতে পারেনি কেউ। পরে বাইরে তালা ঝুলিয়ে সিলগালা করে দেয়া হয় বাড়িটি। নির্ধারিত কমিটি কর্তৃক পরবর্তীতে সভা করে এই সম্পত্তিটির ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কি কর্মপন্থা নির্ধারণ করা যায় আমরা সঠিকভাবে সেটা নির্ধারণ করে পরে আবার আসব। আপাত দৃষ্টিতে আমরা 2 তলা একটি ভবন পেয়েছি। ভিতরে কি কি পাওয়া যাবে সেগুলো একটা ইনভেন্টরি করা হবে, তালিকা করা হবে, সেগুলো পরবর্তীতে আবার আদালতের সামনে উপস্থাপন করা হবে এবং টাইম টু টাইম এটার দেখভাল, ব্যবস্থাপনা এবং আদার্স যে জিনিসগুলো এটা কমিটির মাধ্যমে করা হবে। এদিকে নারায়ণগঞ্জে বেনজিরের আর কোনো সম্পদ আছে কিনা তাও খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজকে শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে, তাই শিশুদেরকে সেভাবে গড়ে তুলতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে এসব কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, দেশ কিভাবে স্বাধীন হয়েছে তা সবাইকে জানতে হবে। ৭৫-এর পর স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছে বলেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে এসো বঙ্গবন্ধুকে জানি শিরোনামে একটি অ্যালবামের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা। আজকের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশ চালাবে বলেন তিনি। বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো, সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট যার দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গা যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর সংগ্রাম ও পরবর্তীতে দেশ গঠনে তার কাজগুলো তুলে ধরার উপর গুরুত্ব দেন শেখ হাসিনা। ৭৫-এর পর স্বাধীনতার ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা হয় বলেন তিনি। মানুষের জন্যই তিনি কাজ করতেন, নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি। শুধু একটাই ছিল, এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। তা মনে করি আজকে যে উদ্যোগটা এখানে নেওয়া হয়েছে এবং এই যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তাদের আঁকা ছবি দিয়ে অ্যালবাম করা বা যে ইতিহাসকে তুলে ধরা ছবির মাধ্যমে, ছবিতে আসলে কথা বলে। অনুষ্ঠান শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বহুমুখী পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত দোকান, কমিউনিটি সেন্টার ও অতিথিদের থাকার ব্যবস্থার এ ভবনটি গেল বছর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গোপালগঞ্জ।
নদ নদীর পানি বাড়ায় বন্যার কবলে কুড়িগ্রামের বিস্তৃত এলাকা। গাইবান্ধা, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে নিচু এলাকায় ঢুকে পড়েছে বন্যার পানি। তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে সিলেট অঞ্চলে। জুলাইয়ের শুরুতেই পানি বাড়তে শুরু করে ব্রহ্মপুত্র দুধকুমারের। দিন তিনেক ধরে বিপদসীমার উপরে দুই নদী। এরই মধ্যে পানিবন্দী অবস্থায় পড়েছেন কুড়িগ্রামের 1.5 লাখ মানুষ। পাকশাক নাই, করতে পারি না, পানি খড়ি নাই, অন্য বাড়িতে যা আসি ডুবে গেছি, ছাগল ছাড়াই যে ঘরত ভেপাইছে, মানুষ বিড়বেন না পাই। ব্রহ্মপুত্র ঘাঘটের পানি বাড়ায় গাইবান্ধার নিচু এলাকার বাসিন্দারা বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায়। সবাই মিলে এখন মনে করছি ঘর থাকার মতো বুদ্ধি নেই, এখন আমরা পার হয়ে আসি। পানি বেশি, চলাফেরা সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, রান্না করতে পারি না। সিরাজগঞ্জে যমুনার পানি ঢুকে পড়েছে সদর উপজেলা কাজীপুর, চৌহালি, বেলকুচি ও শাহজাদপুরের নিচু ও চর এলাকায়। বন্যার কবলে 5 উপজেলার 1.5 লক্ষাধিক মানুষ। ধারণা করা যাচ্ছে এই বৃদ্ধির হারটা 7-8 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে। ফলে বিপদসীমা অতিক্রম করে বিপদসীমার 1 মিটার বা 80 সেন্টিমিটার এরকম কাছাকাছি হয়তো বা উপরে থাকবে পানি। যমুনার পানিতে টাঙ্গাইলের 4 উপজেলার নিচু এলাকা প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দী। বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে জামালপুরে। সিলেট থেকেও নামতে শুরু করেছে বন্যার পানি। তবে এখনও 13 উপজেলায় পানিবন্দী প্রায় 6 লাখ মানুষ। আসি 3 দিন ধরে কষ্ট মধ্যে আছি, এখন যে অবস্থা আছে এরও কষ্ট। এদিকে মৌলভীবাজার, সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নেত্রকোনার নিচু এলাকা থেকে পানি নামছে ধীর গতিতে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগস্টে আরেক দফা বন্যার আশঙ্কা রয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান জানান, এ বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত হয়েছে 15 জেলার প্রায় 20 লাখ মানুষ। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে বন্যা দেখা দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। ভারী বৃষ্টি উজানের ঢলে তৃতীয় দফা বন্যা দেখা দিয়েছে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ ও রংপুরের বেশ কিছু জেলায়। বিপদসীমার উপর দিয়ে বইছে উত্তরাঞ্চলের তিস্তা, দুধকুমার ও ঘাঘট নদীর পানি। এমন পরিস্থিতিতে বন্যা নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রতিমন্ত্রী। জানান, দক্ষিণাঞ্চল আক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে। পূর্বাভাস রয়েছে আগামী মাসে আরেক দফা বন্যার। উত্তর বাংলা থেকে শুরু হয়, এটা আস্তে 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 এটা কিন্তু আরও দক্ষিণ দিকেও এটা প্লাবিত হতে পারে। তো সেভাবে আমরা প্রস্তুতি নিয়ে কাজ করতেছি এবং শুধু এবার না, আবার আমাদের ধারণা করতেছি যে আগামী মাস বা তার পরের মাসেও এরকম আরেকটা বন্যা হওয়ার সম্ভাবনা, যেটা বিগত দিনগুলো হয়ে আসছে। প্রতিমন্ত্রী বলেন, তিস্তা খননের বিষয়ে চীন ও ভারতের সহায়তা চাওয়া হচ্ছে। নদ নদী খনন হলে বন্যার পানি দ্রুত নেমে যাবে। এই ড্রেজিং করে বা পানিগুলো যাতে দ্রুত বঙ্গোপসাগরে চলে যায়, এই জন্য আমরা গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করতেছে এবং এটাই সম্ভবত মাননীয় প্রধানমন্ত্রী কালকে বা পরশু চায়না গেলে এই ব্যারেজ নিয়ে ইন্ডিয়া ও চায়না বোর্ডার যৌথভাবে আমাদেরকে এই ব্যাপারে হেল্প করতেছে। বন্যায় এখন পর্যন্ত 3 কোটি 10 লাখ টাকা নগদ সহায়তা, 8,700 টন চাল, 58,700 ব্যাগ শুকনো খাবার, 60 লাখ টাকার শিশু খাদ্য এবং 60 লাখ টাকার গোখাদ্য দেওয়া হয়েছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজার যে কারো নিয়ন্ত্রণে নেই তা খোলা চোখেই ধরা পড়েছে। একই বাজারে একই দোকানে একদিনেই কাঁচা মরিচের দাম বেড়েছে কেজিতে 100 টাকা, বিক্রি হচ্ছে 300 টাকারও বেশি দামে। সংকট না থাকলেও চাল, পেঁয়াজ ও আলুর দাম চড়া। এই পরিস্থিতির জন্য তদারকি সংস্থা নিষ্ক্রিয়তাকে দুষছেন বিশ্লেষকরা। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয় 200 থেকে 220 টাকায়। শনিবার একই বাজারের একই দোকানে সেই মরিচ বিক্রি হচ্ছে 300 টাকা কেজিতে। 24 ঘন্টারও কম সময়ে কেন 100 টাকা বাড়ল? বিক্রেতা বললেন, আমদানি কম তাই দাম বেশি। তবে ভোক্তাদের অভিযোগ, ছুটির দিনে বাজারে বেশি ভিড়ের সুযোগ নেয় ব্যবসায়ীরা। ব্যবসায়ী যারা, এরা তো মিথ্যা কথা বলে, আর এর কোনো ডিসিপ্লিন ঠিক নাই। সকালে যদি বাজার বাড়ে, রাত্রে যদি কমে, এগুলো বলে না, আমাদের বলে না। বাজার যে কমার পরে যে কাস্টমারের যে বলবে যে কমছে, সেটা এটা ব্যবসায়ীরা বলে না। শুক্রবারে বড় বাজারে শুক্রবার আগের দিন যে আর নাই রায়, তারপরে ওটি মনে বেচছে, তারপরে শনিবারের দিন মানে কারণ বাজার কোনো এলসি মজা হয় না। এদিকে বাজারে চালের পর্যাপ্ত সরবরাহ থাকলেও এক সপ্তাহে দাম বেড়েছে কেজিতে 2 টাকা পর্যন্ত। 54 টাকার নিচে মিলছে না মোটা চাল। খুচরা ব্যবসায়ীরা দুষছেন মিল মালিকদের, আর তারা দায়ী দিচ্ছেন কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে। বড় বড় মিল মালিকেরা এবং কনজিউমার কোম্পানি, এদের কারণে বাজার বাড়ছে। বাজার বাড়ার কোনো প্রশ্ন ওঠে না।
যেখানে ধান চাউল পর্যাপ্ত পরিমাণ আছে কেন বাড়বো? বিশ্লেষকরা বলছেন উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে বহু হাত বদলের জন্যই পণ্যের দাম বাড়ছে। অভিযোগ করেছেন সক্ষমতা থাকলেও প্রত্যাশা পূরণ করতে পারছে না তদারকি সংস্থা, যার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। আমাদের সরকারে যারা নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা আছেন তারা যথেষ্ট কার্যকর ভূমিকা রাখতে পারছে না। আরেকটি বিষয় হলো যে আমাদের উৎপাদন কি হবে, আমরা কতটুকু পরিমাণে আমাদেরকে আমদানি করতে হবে, এ ধরনের একটা পূর্বাভাস এই বিষয়টা আমাদের কিন্তু নেই। ভোগ্যপণ্যের বাজার নাগালে রাখতে কৃষি বিপণন আইনের বাস্তবায়নের তাগিদ দেন অর্থনীতিবিদরা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও ঋণের বিষয়ে বেশ কিছু চুক্তি সই হতে পারে। এছাড়া সড়ক, সেতু ও রেলের কয়েকটি প্রকল্প বাস্তবায়নে চীনের সহায়তা চায় বাংলাদেশ। বৈদেশিক ঋণের অর্থ ব্যবহার নিয়ে সতর্কতার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এই অর্থ অবশ্যই উৎপাদনশীল খাতে ব্যয় করতে হবে। এর মাধ্যমে বাণিজ্য ঘাটতি দূর করা সম্ভব বলছেন বিশ্লেষকেরা। 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফরের পর থেকে বাংলাদেশে বিনিয়োগ ও ঋণ প্রবাহ বাড়িয়েছে বেইজিং। বৈদেশিক ঋণদাতাদের তালিকায় চীনের অবস্থান এখন 4-এ। চীন থেকে ঋণ, বিনিয়োগ ও অনুদান হিসেবে $300 কোটি বেশি এসেছে গত 4 বছরে। প্রধানমন্ত্রীর এবারের সফরে চীনের কাছে বাণিজ্য ও বাজেট সহায়তা হিসেবে মোট $700 কোটি ঋণ চাইবে বাংলাদেশ। এছাড়াও রয়েছে সড়ক ও রেল মন্ত্রণালয়ের কয়েকটি প্রকল্প এবং পদ্মা সেতুর রেল সংযোগের সঙ্গে পায়রা বন্দর ও কুয়াকাটা পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্পে অর্থায়নের প্রস্তাব। বৈদেশিক ঋণের অর্থ শুধু অবকাঠামো নয়, রপ্তানিমুখী এবং উৎপাদনশীল খাতেও ব্যয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। এতে অর্থনীতি আরও গতিশীল হবে বলছেন তারা। তারা ঋণ যখন দিতে চান তখন আমাদের দেখতে হবে সেই ঋণে আমাদের যেন কাজ হয়। আর টেকনিক্যাল লেভেলে, কন্ট্রাক্টর লেভেলে এসব সব রাষ্ট্রই এরকম সুযোগ চায়। সেটাও তাদের বোঝাতে হবে যে আপনি ঋণেই যখন দিচ্ছেন, ঋণ তো আমি ফ্রি নিচ্ছি না, আমি সুদে নিচ্ছি, সুদ দেব। কাজেই আমাদের সুবিধা মতো যেটা আমাদের উৎপাদন ভালো হবে, যে কন্ট্রাক্টর আমরা সস্তায় পাবো, আমাদের সেই সুযোগটাও দেওয়া হোক। ঢাকা বেইজিং বিনিয়োগ সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হলে দেশের আইসিটি, চামড়া, জ্বালানি সহ বিভিন্ন খাতে দ্রুত প্রবৃদ্ধির প্রত্যাশা ব্যবসায়ীদের। প্রাইভেট সেক্টরে চীনের বিনিয়োগ উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং বিভিন্ন ডাইভার্সিফাইড সেক্টরে, এবং প্রধানমন্ত্রী সফরের পরে এই ধারাটা আরো অনেক বেশি বাড়বে বলে আমরা ধারণা করছি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন ও বাণিজ্য সহযোগী দেশ। ঢাকা বেইজিং অংশীদারিত্ব জোরদারে প্রধানমন্ত্রীর এবারের সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিটি কর্পোরেশনের অনুমতি না থাকলেও বর্ষাকালে ওয়াসা ও তিতাস গোপনে রাস্তা খুঁড়ছে বলে অভিযোগ করেছেন দক্ষিণ ঢাকার মেয়র শেখ ফজলে নূর তাপস। রাজধানীর বিআইপি সম্মেলন কক্ষে এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। সেমিনারে আলোচকেরা রাজধানীর খালগুলো দখলমুক্ত করতে জোর দেন রাজনৈতিক সদিচ্ছার ওপর। ওয়াসার কাছ থেকে 2 সিটি কর্পোরেশন রাজধানীর খালগুলোর দায়িত্ব বুঝে নেওয়ার 4 বছর পরও জলাবদ্ধতা পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় পথঘাট। শনিবার রাজধানীর বিআইপি সম্মেলন কক্ষে এক সেমিনারে উঠে আসে ঢাকার জলাবদ্ধতা নিরসন প্রসঙ্গ। এতে খাল পুনরুদ্ধারে রাজনৈতিক সদিচ্ছা ও আইন প্রয়োগের ওপর জোর দেন আলোচকেরা। শুধুমাত্র 3 লাখ টাকা, 4 লাখ, 5 লাখ এই জরিমানা না, কারাদণ্ড যেটা আমাদের আইনেও আছে সেটা আমাদের করতে হবে। সরকারি বেসরকারি অনেক পরিকল্পনা এবং প্রকল্প প্রণয়নের সময় প্রাকৃতিক খাল এবং জলাধার ভরাট করা হয়, পরবর্তীতে দেখা যায় যে আবার ড্রেনেজ প্রকল্প তৈরি করা হয়, তাহলে আমাদের কিন্তু অর্থের অপচয় হচ্ছে। তার মানে যতগুলো আমাদের ন্যাচারাল ওয়াটার রিটেনশন এলাকা আছে সবগুলোকে প্রকল্পের সময় রক্ষা করতে হবে। এই যে খাল উদ্ধার করে যারা যারা বাড়ি বানিয়েছেন এটা তালিকাটা দেখেন না, ওদের নামগুলো দেখেন, দেখবেন যে তারাও কিন্তু যথেষ্ট শক্তিশালী। সুতরাং এখানে একটা রাজনৈতিক সদিচ্ছা দরকার যে আমি উদ্ধারটা করব, একই সঙ্গে একটা সাস্টেইনেবল প্রক্রিয়ার মধ্য দিয়ে এটিকে সংরক্ষণ করব, অন্যথায় উদ্ধার করে কোনো লাভ হবে না। বর্ষাকালে রাস্তা খোঁড়ার জন্য কোনো সংস্থাকে অনুমতি না দেওয়ার কথা আগেই জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে অনুমতি না পেয়ে ওয়াসা ও তিতাস গোপনে রাস্তা খুঁড়ছে এমন অভিযোগ মেয়র শেখ ফজলে নূর তাপসের। কয়েকটি সড়ক তারা খনন বিনা অনুমতি,
কিভাবে সম্ভব? যখন তারা আমাদেরকে তারা উপলব্ধি করে যে এই বর্ষা মৌসুমে তারা অনুমতি পাবে না, আমরা যখন কঠোর হই, নাহলে তখন তারা এই চুরি করে এভাবে আমাদের সড়কগুলো ধ্বংস করেন। ভূমিদস্যুদের আগ্রাসন বন্ধ না হলে জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয় বলেও মন্তব্য করেন দক্ষিণ ঢাকার মেয়র। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থপাচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে বিমা খাতকে নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। শনিবার রাজধানীর একটি হোটেলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর দিনব্যাপী এক সম্মেলনে এ আহ্বান জানান BFIUর প্রধান মাসুদ বিশ্বাস। সন্দেহজনক যে কোনো লেনদেনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। অর্থপাচার ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ করা গেলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মনে করেন তিনি। সম্মেলনে অর্থপাচার প্রতিরোধে নানা পরামর্শ দেন আলোচকরা। একটি আমের ওজন কত হতে পারে? সর্বোচ্চ 1 কেজি, কিন্তু যদি শোনেন দেশে উৎপাদন হচ্ছে 4 কেজি ওজনের একটি আম, চোখ নিশ্চয়ই কপালে উঠবে। বিশ্বের সবচেয়ে দামি মিয়াজাকি, কিউজাই, কিং অফ চাকাপাত সহ নানা জাতের আম এখন দেশেই বড় পরিসরে পার্বত্য অঞ্চলে চাষ করা হচ্ছে। আমসহ পাহাড়ের নানা ফল নিয়ে ঢাকায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী প্রদর্শনী। থরে থরে সাজানো সুদৃশ্য সব মৌসুমি ফল, আম, কাঁঠাল, আনারস, পেয়ারা, কাঠলিচু, কি নেই সেখানে। জিভে জল আনা এসব ফলের ক্রেতার ভিড়ও কম নয়। তবে মেলার দৃশ্য দেখে পার্থক্য স্পষ্ট। ক্রেতা ও বিক্রেতা সবাই নিজস্ব সংস্কৃতি ধারণ করে, তাই 3 পার্বত্য জেলার ফল যখন রাজধানীতে, তখন একত্রিত হতে সময় লাগেনি তাদের। রাঙামাটি থেকে, খাগড়াছড়ি থেকে অনেকগুলো ফল নিয়ে আসছে, আর আমরাও কিনিনি, মানে নিজেদের জন্য কিনছি আর কি। ফল হোক, পেঁপে হোক, আনারস আর কলা, এই নারকেল পর্যন্ত সব আমাদের এলাকা থেকে আনছে। আমাদের জুমের বিন্নি চাউলটা, তারপর আনারস, তারপর হচ্ছে আমাদের রামভুটান, এগুলোই। হ্যাঁ, ভালোই চাহিদা। উৎসবে বাড়তি পাওনা পাহাড়ের নিজস্ব খাবার, যেমন বাঁশকরল বা তারা। রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ির জঙ্গলের এসব পণ্য এসেছে বেইলি রোডের উৎসবে। সাধারণত বাঁশকরল আমরা বেশি খাই পাহাড়ি এলাকায়, তো এখানে আমরা ওইগুলো পেয়ে গেছি, ভালোই লাগতেছে। এইটা হইল জঙ্গলের একদম যেখানে সেখানেও পাওয়া যায় না, এমন উপযোগী থাকতে হবে জায়গাতে, ওইখানেই পাওয়া যাবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাড়াও মৌসুমি ফলের স্বাদ নিতে ভিড় করেছেন অনেকেই। ফলের বৈচিত্র্য দেখে উচ্ছ্বসিত তারা। এক আমেরই কত ধরন, থাই ব্যানানা, মিয়াজাকি, ব্রুনাই কিং, রেড আইবেরি, আরও কত নাম। ওজনও নেহায়েত কম নয়। খাগড়াছড়িতে হয়, এটা ব্রুনাই কিং নামে হয়, এটা সর্বোচ্চ ওজন 4 কেজি পর্যন্ত হয়। স্মেলটাও ভালো, খেতে অনেক সুস্বাদু। বাজারে নতুন আসছে তাই একটু দাম বেশি, এটা 600 টাকা কেজি আমরা সেল করতেছি। 3 পার্বত্য জেলায় উৎপন্ন ফল ছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্য পণ্য উঠেছে মেলায়, যেমন কফি। স্বাদে অনন্য দেশে উৎপন্ন কফির বাজার দিন দিন বাড়ছে। পাতলা না, খুব তিক্ত বেশি, এজন্য টেস্ট বলেন, থিকনেস বলেন, সব দিক দিয়ে ভালো। কৃষক পর্যায়ে আমরা ট্রেনিং দিচ্ছি, তাদের মাঝখানে কৃষকদেরকে আমরা চারাও দিচ্ছি, আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছি। শনিবার শুরু হওয়া সপ্তাহব্যাপী ফল উৎসব চলবে 12 জুলাই পর্যন্ত। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।